শুনে নেব নূপুরদি সম্পর্কে এবং যে প্রকাশিত যে বইটি সেটি সম্পর্কে। নমস্কার। প্রকাশিত বইটি সম্পর্কে দু এক কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু বইটি তো আমি এখনই হাতে পেলাম এবং দেখলাম। ফলত বইটির যে গুণগত মান বিষয় আমি দেখে নিয়েছি, উপস্থাপনার যে শৈলী, যে নান্দনিক দিক, যেটাকে আঙ্গিক বলি, সেটা কি হয়েছে সে সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমি একটা বিষয় খুব সুনিশ্চিত যে নূপুরকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সমাজ কল্যাণ দপ্তরে যখন আমি ছিলাম, দীর্ঘদিনই ছিলাম, বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম। সেখান থেকে ফিরে এসে যখন আমি জয়েন করলাম এখানে সমাজ কল্যাণ দপ্তরে, কিছুদিনের মধ্যেই নূপুরের সঙ্গে আমার আলাপ। সরকারি স্তর থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটির কাজ ছিল বিভিন্ন যে ট্রেনিং সেন্টার আছে, পশ্চিমবঙ্গে বহু ট্রেনিং সেন্টার আছে যেখানে আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী বা অন্যান্যদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো সেই প্রশিক্ষণের মান এবং আরও বিভিন্ন বিষয়, সেটার পর্যালোচনা করার জন্য কমিটি তৈরি হয়। সেই কমিটির আমি চেয়ারম্যান ছিলাম, নূপুর সদস্য ছিলেন, রামকৃষ্ণ মিশন থেকেও একজন সদস্য ছিলেন। তাছাড়াও আরেকটি এনজিও থেকেও রিপ্রেজেন্টেটিভ থাকত। সেই সুবাদে দীর্ঘদিন, একদিন আর দিন নয়, বহুদিন আমরা পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন প্রান্তে একসঙ্গে গেছি, ভিজিট করেছি, রিপোর্ট লিখেছি, কথাবার্তা বলেছি। তো সেখানে একটা বিষয় যেটা আমাকে খুব, নূপুরের যে জায়গাটা আমাকে একটু স্পর্শ করত, আশা করব সেই যে আবেগ, নূপুরের সবচেয়ে বড় গুণ ছিল খুব আন্তরিকতা এবং কাজটির সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই মানে কাজটাকে ঠিক তথাকথিত মানে পেশাদারিত্বের হক ছিল না, কিন্তু তার সঙ্গে যুক্ত ছিল একটা মানবিক হৃদয়। তো তো পেশাদারিত্বের সঙ্গে, দক্ষতার সঙ্গে যখন মানবিক হৃদয় যুক্ত হয়, তখন সেই কাজটি একটি অন্যতর মাত্রা পায়। তো আমি দেখতাম যে কত আন্তরিকতার সঙ্গে নূপুর কাজ দেখতেন এবং আমরা বিভিন্ন দিক আলোচনা করতাম। নূপুর এত আবেগপ্রবণ যে তিনি কখনো কখনো কেঁদেও ফেলতেন কোনো দুর্দশাগ্রস্ত কাউকে দেখলে। তার মানে ওর হৃদয়ের যে একটা উত্তাপ, সেটা তার চারপাশে যারা থাকতেন তাদের স্পর্শ করে যেত। এই একই জায়গাটা আমি লক্ষ্য করেছি। আমি সিনিতে প্রায়ই আসতাম। সেখানে তিনি তখন বোধহয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ছিলেন।
বিভিন্ন বিষয়ে বলতে আসতাম। তো সেখানেও দেখেছি কি দক্ষতার সঙ্গে তিনি কাজ করতেন, এবং নূপুর অত্যন্ত প্রিয় ছিলেন সকলের। যে আবেগের কথা বললাম, সেই আবেগের সঙ্গে নূপুরের সমস্ত কৃতিকে যা বিশিষ্টতা দিত সেটা হলো নূপুরের মেধা। অর্থাৎ নূপুর একজন মেধাবী হৃদয়ের মানুষ ছিলেন। হৃদয়ের সঙ্গে মেধা যুক্ত হলে সেটি একটি অন্য মাত্রা পায়। তা নূপুরের কথায় বার্তায় সেই মেধা সেটা সবসময় লেগে থাকত। এটাই নূপুরের বিশিষ্টতা। এখন সকলেই কবি নয়, কেউ কেউ কবি, লেখে অনেকে, কিন্তু কবি সকলে হয় না। তো লেখার জন্য শুধু হৃদয় বা মেধা থাকলে হয় না, তার সঙ্গে বাগদেবীরও কৃপা থাকা চাই। অর্থাৎ বাক এবং অনুভব, এই দুয়ের মিথুনে সত্যিকারের সৃষ্টি হয়। নূপুরের মেধা দেখেছি, আবেগ দেখেছি, হৃদয়ের উত্তাপ দেখেছি। আশা করব বাক সেই অনুরণনকে ধরতে নিশ্চয়ই সক্ষম হয়েছে। তাই আমি নূপুরের লেখা প্রসঙ্গে যদি কিছু বলতে যাই, সেটা একটা মিথ্যাচার হবে, কারণ আমি পড়ি, একটা লাইনও পড়ি। সুতরাং সেটা পড়ে আমার পাঠ প্রতিক্রিয়া আমি নূপুরকে জানাবো, এটুকু বলতে পারি। খুব বিশ্বস্ততার সঙ্গে জানাবো। এই যে আমাকে আজকে নূপুর মনে করেছেন, তাতেই আমি খুব কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। যে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। নূপুরের বাড়িতে পর্যন্ত আমি গেছি। নূপুরের মেয়ে তখন ছোট, তার স্বামী মিস্টার দাসের সঙ্গেও আমার অল্প সময়ের জন্য হলেও পরিচয় হয়েছে। আজকে বহু বছর পরে হঠাৎ আমি যখন গ্রামের বাড়িতে গেছিলাম, নূপুরের একটা ফোন পাই। তো আমি বললাম যে আমি নিশ্চয়ই আসবো, আমাকে চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যে, কাজ আছে। শুধু নূপুরের ডাকে, তার আন্তরিকতায়, সেই যে বইটির নাম চিরনতুন যে অতীত, আমিও কিন্তু সেই অতীতকে আবার ফিরে পেলাম। সুতরাং বইটির নামও সার্থক, কারণ সেই অতীতটা আমার কাছে আবার তার সমস্ত নবীনতা নিয়ে ফিরে এলো। নূপুরকে ধন্যবাদ সুধী শ্রোতৃ মণ্ডলীকে, যারা এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শুনল। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী সুধীর দত্ত মহাশয়কে। আপনি স্যার যেটা বলেছেন, একজন কবি এবং একজন প্রশাসনিক একসাথে, যে কবির হৃদয় এবং একজন প্রশাসকের যে পরিশীলিত বক্তব্য, সেটা তার কথাতেই ফুটেছে, যে কি করে তিনি পুরনো দিনের কথাটাকে ছোট্ট করে আজকের আমাদের মধ্যে নিয়ে এসেছেন, এবং নূপুরদির মধ্যে যে আবেগটা রয়েছে সেটা প্রকাশ করেছেন। সেটা আমরাও দেখেছিলাম যখন উনি বইটা কিছুটা অংশ আমাদের পড়ে শোনাচ্ছিলেন। ডাক্তারবাবু লিখেছেন দু চোখ দিয়ে জল পড়ছে, সেই গল্পগুলো বলতেই। যাই হোক, আজকের অনুষ্ঠানের এর পরে আমরা এই বোস্টন স্কুল অফ পাবলিকেশন যারা প্রকাশক, তার কর্ণধার শ্রী দেবকুমার বাবুকে বলবো একটু কিছু বলতে। তার আগে এই আমাদের অ্যামাজনের যে লিঙ্কটা, ওটা অফিসিয়ালি উনি প্রকাশ করবেন। নমস্কার, আমি বোস্টন স্কুল অফ পাবলিকেশন কর্ণধার দেবকুমার ঘোষ বলছি। আমাদের প্রকাশনা সংস্থা, এটা সিস্টার কনসার্ন, আরেকটা হচ্ছে মডেল পাবলিশিং হাউস নামে।
যেটা বিগত 50-60 বছরের থেকেও অধিক পুরনো, এবং দুপার বাংলার সমস্ত আবৃত্তি, কবিতা, গল্পের সমস্ত সম্ভার আমাদের আছে, একসময় ছিল, এখনও আছে। আমাদের প্রকাশনা সংস্থা সম্পর্কে বলার আগে আমি এই বইটার অ্যামাজন লিঙ্কটাকে ওপেন করতে চাই, যেটা আপনারাও যদি চান এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে আপনারা এই বইটারই লিঙ্কটা পেয়ে যাবেন। এবং আমি এখানে আপনাদেরকে লিঙ্কটা ওপেন করেই দেখাচ্ছি। এই যে এটি হলো অ্যামাজনের ওনার এই বইটির লিঙ্ক, যেটি এখন উন্মোচন করা হলো। এবং আপনারা যারা অনলাইনে নিতে চান, যদি কেউ, এখানে যদিও যথেষ্ট পরিমাণ বই আছে, যদি আপনারা নিতে চান এখান থেকেই হার্ড কপি নিতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধবের কাছে যদি চান, তাহলে লিঙ্ক অ্যামাজন এই কিউআর কোডের মাধ্যমে আছে, বা যদি মনে করেন ওনার কাছ থেকেও ডাইরেক্ট নিতে পারেন, নুপুরদির কাছে আছে। তা আমি যেটা বলছিলাম আমাদের প্রকাশনা সংস্থা সম্পর্কে, আমাদের প্রকাশনা সংস্থার সমস্ত রকম বড় সাহিত্যিক থেকে শুরু করে কবিতা, প্রবন্ধকার সকলেরই আমাদের বই আছে। সুনীল গাঙ্গুলি থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সকলের নির্বাচিত বই আছে, যেগুলো আমাদের সংস্থা থেকে পার্টিকুলারলি আমাদের সংস্থা থেকে প্রকাশ হয়েছে। এবং কলেজ স্ট্রিটের একটা অভিনব উদ্যোগ হয়েছিল আমাদের সংস্থার মডেল পাবলিশিং হাউসের যিনি ছিলেন কর্ণধার, আমার বাবা জয়দেব ঘোষ, উনি এখনও আছেন, উনি অসুস্থ বাড়িতে, এখন উনি কাজের দিকটা দেখতে পারেন না। ওনার একটা অদ্ভুত উদ্যোগ ছিল বই হাট। আপনারা শুনেছেন কিনা বা জানেন কিনা আমি জানি না। বই হাট মানে বইয়ের হাট, যেটা দেশ পাড়াগায় গ্রামের দিকে দেখা যায় যে আনাজ, সবজি, মাছ বা অন্যান্য জিনিসপত্রের হাট বসে। সেইটার উনি যদিও গ্রামেরই মানুষ, যার জন্যই হয়তো ওনার মাথা থেকে এই বুদ্ধিটা এসেছিল যে অনেকেই কর্মব্যস্ত জীবনে সারা সপ্তাহে সময় পায় না, যারা বই কেনার জন্য কলেজ স্ট্রিট যাবে। তখন অনলাইনের এরকম প্রচলন ছিল না, যে সময়ের কথা বলছি আমি 90s-এর কথা এটা। তখন অনলাইনের এসব ছিল না, তখন কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে হতো, নয়তো পাড়ার দোকানকে অর্ডার দিতে হতো, যারা কলেজ স্ট্রিট থেকে গিয়ে বই নিয়ে আসতো। তা এই একটা অভিনব উদ্যোগ উনি নিয়েছিলেন, যারা কিনা বই কেনার জন্য সারা সপ্তাহে সময় পায় না, রবিবার দিনটা যারা সময় পায়, এবং পুরনো বই মানে যে বই এখন হয়তো প্রকাশকের কাছেও নেই, হয়তো কিছু স্টল হোল্ডারদের কাছে আছে, বা হয়তো কোনো পার্টিকুলার কোনো প্রকাশকের হয়তো গোডাউনে আছে, সেই সমস্ত বইয়ের সেই জায়গাতে প্রকাশ। এবং রবিবার করে এই বই হাটটা অনুষ্ঠিত হতো, মানে সমস্ত কলেজ স্ট্রিট পাড়াতে মেঝেতে মানে রাস্তায় স্টল হতো, ছোট ছোট স্টল করে এটা এই বইহাট অনুষ্ঠানটা হতো। কিন্তু যে কোনো কারণেই হোক, প্রশাসনিক প্রবলেমে এবং অন্যান্য অনেক রকম প্রবলেমের জন্য এই বইহাট এটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই উদ্যোগটা থেকে গেছে ওনার, এবং আগামী দিনে হয়তো কোনো সময় আবার এরকম কোনো উদ্যোগ হবে, এবং তখন হয়তো আবার এই প্রথাটা আসবে। এখন আমি নুপুরদির বইটা সম্বন্ধে দু এক কথা বলবো। সেটা হচ্ছে নুপুরদির প্রথম বই যেটা ছিল পুষা স্পর্শ, সেই বইটা আমার প্রকাশনা সংস্থা থেকেই বেরিয়েছিল, এবং সেই বইটা ছিল ওনার কবিতার বই, শুধুমাত্র কবিতার বই। তখন অবশ্য এই প্রজেক্টটা যেটা এখন বই আকারে বেরিয়েছে, এইটা নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছিল। আমি তখন ওনাকে বলেছিলাম যে আপনি দুটোকে আলাদা রাখুন, কবিতা আর এই আপনার লাইফ যে জার্নি, এই দুটোকে
ম্যাচ না করাই ভালো হবে, দুটো আলাদা বই করলেই ভালো হবে। আপনার যদি মনে হয় আপনি পরে করুন, আপনি অন্য সময় করুন, কোনো অসুবিধা নেই। আপনি কবিতার বইটা যদি আগে করুন, তারপরে আপনি এই বইটার, তখন ওনার আরও লেখা বাকি ছিল এবং অনেক তখনও স্টাডি বাকি ছিল এই বইটার শেষ করার জন্য। তখন উনি আমার সাজেশন মেনে উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কবিতার বইটা আলাদা হোক, আর এই যে বইটা ওনার লাইফ জার্নি, সিরিজ সম্বন্ধে সব কিছু, এটা আলাদাই থাকুক। তারপরে কবিতার বই প্রকাশ হয়, কবিতার বইয়ের অনুষ্ঠানও হয়েছে, কবিতার বইয়ের প্রকাশ হয়েছে, যথেষ্ট পরিমাণ সবাই নিয়েছে, পরিবার পরিজন অন্যান্য জায়গা থেকে, অ্যামাজন থেকে সবাই নিয়েছে, সবাই অনেক ভূয়সী প্রশংসাও করেছেন ওনার লেখার। এবং উনি যে এত ভালো লিখতে পারেন এটাই অনেকের মানে খুব আশ্চর্যের বিষয়। যেহেতু প্রথম ওনার লেখা ওটা বেরিয়েছিল বই আকারে, তখন অনেকেই এটা খুব আশ্চর্য হয়ে গেছিলেন, ওনার পরিবার পরিজন থেকে শুরু করে ওনার আত্মীয় বন্ধু বান্ধব সবাই, যে উনি এত ভালো লিখতে পারেন, এত ভালো ওনার লেখার হাত, সেটা কারণ হয়তো সেইভাবে জানা ছিল না, যেটা লেখার বইয়ের আকারে বেরোনোর পরে সবাই জানতে পারলো পড়ে। তারপরে উনি তখন বেশ কিছুদিন পর, ওই বইটা বেরোনোর বোধ হয় বছরখানেক হবে, নুপুরদি বছরখানেক বাদে হবে মোটামুটি, 11ই ফেব্রুয়ারি। তা হয়তো 6-8 মাস বাদে উনি আমার সঙ্গে আবার যোগাযোগ করেন। উনি বলেন যে আমি সেকেন্ড বইটার জন্য রেডি, আপনি একটু যোগাযোগ করুন। তা আমি অবশ্যই ওনার কথা মতন ওনার সাথে গিয়ে যোগাযোগ করি এবং বইটা সম্পর্কে ম্যানুস্ক্রিপ্ট যখন ওনার কাছে যখন লেখা, তখন সেটা নিয়ে বেশ কিছু ওনার সঙ্গে চর্চাও হয় বেশ কিছু দিন ধরে, বিশেষ করে যে কোন চ্যাপ্টারটা আগে হবে, কোনটা পরে হবে, কিভাবে ছবি যাবে। ছবি নিয়ে একটা মস্ত বড় কাহিনী হয়ে গেছে, যেটা নুপুরদি হয়তো বললে উনি হয়তো বলবেন ওনার বক্তব্যে। ছবি এই বইয়ের মধ্যে দেওয়া, এবং ছবি কোন ছবিটা আগে যাবে, কোনটা পরে যাবে, কোনটা ম্যাটারের সঙ্গে রিলেটেড হচ্ছে না, এই নিয়ে বেশ কিছুদিন ডিলে হয়েছে বইটা প্রকাশ হতে। এবং আমারও তার মধ্যে কিছু নিজস্ব কাজের জন্য বইটা প্রকাশ হতে দেরি হয়েছে, নাহলে হয়তো আরও 2-1 মাস আগে হয়ে যেত, বইমেলার আগেই হয়তো হয়ে যেত। তা আমার কিছু ব্যস্ততার জন্য আমি সেইভাবে সময় দিতে পারিনি, যার জন্য আমি দুঃখিত এবং নুপুরদির কাছেও ক্ষমা প্রার্থী যে আমি সেইভাবে তাড়াতাড়ি করতে পারিনি বইটার প্রকাশ। তা এখন বইটা সম্পূর্ণভাবে যখন ওপেন হচ্ছে আজকে, আমার সব থেকে ওনার মতন আমারও সেই ততটাই খুশি বা আনন্দ পাচ্ছি আমি, যে একটা বই যখন একটা আমাদের প্রকাশনা, যে কোনো প্রকাশনা সংস্থা থেকে বেরোয়, তার যখন ফার্স্ট কপি যখন আমাদের কাছে আসে, আমাদের নিজেদেরই সেটা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি আমরা, যে কিরকম হলো আফটার একদম ফাইনাল, মানে যখন প্রোডাকশন হয়ে যখন বইটা আসে, তখন আমরাই নিজেরাই দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি। লেখিকা বা লেখক যারা থাকেন তারা তো অবশ্যই আরও বেশি তাদের থাকে। তা নুপুরদিকে আমি হয়তো বইটা আসার পরে 1 দিন কি 2 দিন বাদে আমি ওনার বাড়িতে পৌঁছতে পেরেছিলাম। সেই যথারীতি আমার কাজের জন্য আমি সেটা সময় করতে পারিনি। তা তখন ওনার কাছে আমিও বুঝতে পারছিলাম যে ওনার বইটা হাতে পাওয়াটা কতটা ওনার কাছে জরুরি এবং কতটা উনি ওয়েট করছেন বইটার জন্য। তো যাই হোক, এই বইটাতে ওনার টোটাল লাইফ স্প্যান বলতে গেলে একটা অলমোস্ট, মানে একদম ওনার ছোটবেলা থেকে যেখানে উনি থাকতেন, বড় হয়েছেন, সেই বাড়ি থেকে শুরু করে সেটা নিয়েও ওনার অনেক আছে, যেটা আমি জানি, আপনারা হয়তো জানেন কতটা জানি না। উনি বলবেন অবশ্যই ওনার বক্তব্যে যে ওনার বাংলাদেশের বাড়ি সম্পর্কে এবং এখানকার ওনার কাজের জীবন সম্পর্কে। তা সেই হিসেবে আমি চাই যে উনি এবারে ওনার কথা যেগুলো বলার বলুন। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।